আজ আমরা এসেছি নৈহাটিতে, নৈহাটির কাঁঠালপাড়া এটা। আর আমি যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে এসে কথা বলছি সেটা হচ্ছে রাধাবল্লভ জিউয়ের মন্দির, বহু প্রাচীন মন্দির। এই মন্দির স্থাপন করেছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা। আমরা সেখানে এসেছি, বঙ্কিমচন্দ্রের বাড়িতে এসেছি। এই যে গোটা এলাকাটায় একটা সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হাঁটতেন, চলতেন, খেলতেন, এখানে লিখতেন। এখানে রাধাবল্লভ জিউর যেমন মন্দির আছে, রথ আছে, তেমনি শিব মন্দির আছে, তার বাড়ি আছে। আমরা কেন এসেছি এখানে এসেছি কথা বলতে তার সঙ্গে। সুমিত্র চট্টোপাধ্যায় কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি। সেই তাদের সঙ্গে কথা বলতে এসেছি। তাই তিনি ভোটে দাঁড়িয়েছেন, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তো তিনি আমাদের সঙ্গে উপস্থিত। ভোটে দাঁড়িয়ে পড়লেন? হ্যাঁ। তো এই যে ভোটে দাঁড়িয়ে পড়লেন, আপনাদের একটা বিশাল একটা ঐতিহ্য বহন করা বংশের মানুষ আপনি। তো এই যে ভোটে দাঁড়িয়েছেন, এটা নিয়ে আমরা নতুন ভাবে কি ভাবছেন, মানে নতুন অনুভূতিটাই কি আপনার? আমার অনুভূতি হচ্ছে, দেখুন, আমি তো সরকারি চাকরি করতাম, মানে পাবলিক সার্ভেন্ট ছিলাম, জাস্ট রিটায়ার করেছি। এবং বিজেপিকে আমি প্রথম থেকে বিজেপি আদর্শে খুব বিশ্বাসী। তো বিজেপিতে জয়েন করলাম। তারপর ওনারা ঠিক করলেন আমাকে এখান থেকে দাঁড়াবেন। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যেদিন আমার নাম ডিক্লেয়ার হয় সেদিন আমি জানি না আমার নাম ডিক্লেয়ার হবে। এটা পরিষ্কার পার্টি ঠিক করেছে যে আমি ভোটে দাঁড়াচ্ছি। তো এই বাড়িটা তো বঙ্কিমবাবুর বাড়ি? হ্যাঁ, এটা বঙ্কিমবাবুর বাড়ি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির একটা ইতিহাস আছে। এই যে সম্পত্তিটা পুরো দেখছেন না, এটা ঘোষালদের সম্পত্তি। ঘোষাল? হ্যাঁ। আমরা অ্যাকচুয়ালি দেশমুখ গ্রাম, কোন্নগরের কাছে, ওখানকার চট্টোপাধ্যায়। আচ্ছা। তো রামজীবন চট্টোপাধ্যায় এখানে বিয়ে হয়। রামজীবন চট্টোপাধ্যায়ের যার সঙ্গে বিয়ে হয় তার নাম ছিল রোহিণী ঘোষাল, কিন্তু ওনার কোনো ভাইটাই ছিল না। তো অ্যাজ ইউজুয়াল তার ছেলে রামহরি, কারণ যার বিয়ে হয় সে তো আর শ্বশুরবাড়ির সম্পত্তিতে এসে থাকবে না, রামহরি চট্টোপাধ্যায় এটা পান। তার ছেলের নাম শিবনারায়ণ চট্টোপাধ্যায়, তার ছেলের নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে ওনার 4 ছেলে, শ্যামাচরণ চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়। এবার পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় আমরা ডাইরেক্ট, আমি 5th জেনারেশন। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্রি। আর এই ঠাকুর মানে রাধাবল্লভ জিউ, এটা এখানে অর্জুনবল একটা পুকুর আছে, এটা স্বপ্নে পাওয়া গেছে। তো তারপরে এই ঠাকুরকে এখানে প্রতিষ্ঠা করে যাদববাবু এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে। তার মানে হচ্ছে যাদব চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রতিষ্ঠা করে। এখানে শিব মন্দিরও এটা দেখলাম, শিব মন্দির তো প্রাচীন নাকি? হ্যাঁ, প্রাচীন, মানে ওটা তখনকার দিনেই করা। আচ্ছা। যেমন আপনি যদি একটু এগিয়ে আসেন, আমাদের এই যে রথ দেখছেন, এটা বঙ্কিমবাবুর দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায় তখন তমলুকে পোস্টেড ছিলেন। ওনারা তো 4 ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। 4 ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট? 4 ভাই ডেপুটি। এবং এই যে রথ দেখছেন, এটা শ্যামাচরণ চট্টোপাধ্যায় বঙ্কিমবাবুর দাদা যখন তমলুকে পোস্টেড ছিলেন সেইখান থেকে বানিয়ে এখান থেকে নিয়ে এসেছিলেন। এই রথটা পুরো লোহার। এটা পুরো লোহার রথ? হ্যাঁ। আচ্ছা, মানে রাধাবল্লভ জিউয়ের যে রথ হয়, আমরা যে রথটা মেনটেন করি। আচ্ছা। শ্যামাচরণ আসলে আগে রথ হতো না, শ্যামাচরণ বাবু রথটা বেসিক্যালি রথযাত্রা স্টার্ট করেছে। এবং এখানে দেখবেন একটা ফলক আছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে এই রথের ঘরটা বানিয়ে দিয়েছিলেন আমার বাবা শুভঙ্কিম চট্টোপাধ্যায়। আপনার বাবার নাম সুবঙ্কিম? বঙ্কিমের নাম ধরে সুবঙ্কিম। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে আপনি তো মানে সরকারি চাকরি করেন? করতাম। আচ্ছা, রিটায়ার করেছেন এখন। তো মানে এই তো চাকরি, মানে চ্যাটার্জিদের চাকরি তো বহুকাল ধরে ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে। হ্যাঁ, আমরা আমাদের এই ছিলেন ডিস্ট্রিক্ট জাজ যাদববাবু, বঙ্কিমবাবু তো এতে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তারপর আপনার ওনার যে ছেলে, উনি ছিলেন ডিস্ট্রিক্ট জাজ বিপিন চট্টোপাধ্যায়। উনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আলিপুরেও ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তারপর নেক্সট জেনারেশন বিপিন চট্টোপাধ্যায়ের পরে আমি আমার ঠাকুরদার কথা বলছি, সুকুমার চট্টোপাধ্যায়। উনি কলকাতা পুলিশে চাকরি করতেন, কিন্তু আমাদের একটু জানি না, আমাদের বংশে অনেকেরই একটু, আমি শুনেছি নাকি আমারও সেরকম একটা রোগ আছে, একটু সুপিরিয়রদের উল্টোপাল্টা কথা শুনলে রাগ হয়ে যায়। বঙ্কিমবাবু তো নিয়ে অনেক কথা গল্প আছে।
হ্যাঁ তো আমার ঠাকুরদাও কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে চাকরি ছেড়ে রেগে। রেগে হ্যাঁ আচ্ছা তখনকার দিনে দিলেন ব্রিটিশ কমিশনারের সঙ্গে ওনার কোনো মতবিরোধ হয়েছিল একটা অ্যারেস্ট নিয়ে, এবং ইনসিডেন্টলি মজার ঘটনা হচ্ছে সেই অ্যারেস্টটা উনি করেছিলেন আমার মা ঠাকুরদাকে। মানে গল্পটা কি? ওরা স্বদেশী করতেন, উনি পুলিশের চাকরি করতেন। আচ্ছা, মানে আপনার মায়ের ঠাকুরদারা স্বদেশী করতেন। হুম। আচ্ছা, এবার কিন্তু যেটা হচ্ছে পুলিশ আর উনি পুলিশ। উনি পুলিশ। আচ্ছা, তো উনি স্বদেশী করার জন্য নয়, হ্যাঁ উনি একটা সিম্পল 5 আইনে তখন কেস হতো না, হ্যাঁ, এখন 5 আইনের কেস, হ্যাঁ অ্যাক্ট 5 হ্যাঁ। অফ ব্রিটিশ ইন্ডিয়া, হ্যাঁ অ্যাক্ট 5 এ উনি রাস্তায় দাঁড়িয়ে এ করছিলেন, হ্যাঁ মানে হি ওয়াজ ডুইং টয়লেট, হ্যাঁ উনি ওকে অ্যারেস্ট করে দিয়েছিলেন। এই নিয়ে কমিশনার আবার ঠাকুরদাকে শোকজ করেছিলেন। হ্যাঁ, তো মানে অসাধারণ সব গল্প। হ্যাঁ, হি লেফট হিজ জব। আর আপনাদের ফ্যামিলিতে তো লেখালেখি তো আছে। বঙ্কিমবাবু তো মানে লেখার সম্রাট যাকে বলে, ঋষি বলা হয়। আর সঞ্জীব চট্টোপাধ্যায় আপনার পালামৌ ভাই, আছে। হ্যাঁ ওই তো বন্যরা বনে সুন্দর হ্যাঁ। শিশু মাতৃ করে, হ্যাঁ, পালামৌ আছে। হ্যাঁ পালাম, ওই তো ওখানকারই Exactly, লাইন ওটা, হ্যাঁ। পালামোর জঙ্গলে। হুম। তো এই গোটা বাড়িটা আপনাদের, তাই তো? এই পুরো বাড়িটা আমাদের। হ্যাঁ এখন এই পোর্শনটা যেটা বঙ্কিমবাবুর পোর্শন, সেটা সরকার নিয়ে নিয়েছে, হ্যাঁ। নিয়ে এখানে এই দেখুন বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র। আচ্ছা, এইটা এই অংশটা করেছে, তাই তো? আচ্ছা, একসময় এই যে দরজাটা দেখছেন, হ্যাঁ একসময় রথের সময় হ্যাঁ রথ যখন ফিরে আসতো, হ্যাঁ। মানে উল্টো রথের দিন হ্যাঁ যে পুজোটা হতো, হ্যাঁ, ঠাকুর আমাদের এই বাড়ির ভেতরে ঢুকতেন, বাড়িতে ঢুকতো। এখানে। আচ্ছা, সেইখানে বাড়ির যারা বউ মেয়ে তারা এসে ওটা এক্সক্লুসিভলি ফ্যামিলির একটা পুজো হতো। এখন আর সেটা, এটা গবেষণা কেন্দ্র সরকারি সম্পত্তি হওয়ার পর এনারা অ্যালাউও করেন না, ঢুকতেও দেন না, এখন আমরা বাইরেই করি। বাইরেই করেন। তবে একটা বিশাল লিগাসি নিয়ে আপনারা আছেন তো এখানে, মানে চট্টোপাধ্যায়, বঙ্কিম চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, মানে একটা সেই জায়গা থেকে আপনি ভোটে দাঁড়িয়েছেন এখানে। তো এখানে তো সাধারণ মানুষের মধ্যে তো এই জায়গাটা তো একটা ফ্যাক্টর, যে বঙ্কিমবাবুর ফ্যামিলির লোক ভোটে দাঁড়িয়েছে। হ্যাঁ, সাধারণ মানুষ তো ভালো রেসপন্স করছে। সাধারণ মানুষের কাছে আমি যখন যাচ্ছি, ওরা এক্সপেকটেশন করছে যে সুবিচার পাবে, হয়তো এই বিধায়ক, ইনি যদি বিধায়ক। হ্যাঁ, তো এই তো ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন যারা, তারা তো বিচারই করতো একটা সময়। হ্যাঁ, হ্যাঁ, তখন তো সিআরপিসি হয়নি সেভাবে ভাগ। 73 আগে তো 73 পরে সিআরপিসি ভাগ হয়েছে। তো তখন তো মানে ইভেন পুলিশও, মানে পিপি বলে কোনো সিস্টেম ছিল না তখন। পুলিশ অফিসাররাই প্লিড করতো ফর দ্য গভর্নমেন্ট, তখন পাবলিক প্রসিকিউটর ছিল না। তো ইট ওয়াজ লাইক দ্যাট। বঙ্কিমচন্দ্র আপনাকে চট্টোপাধ্যায়, আরেকটা জিনিস দেখাই, রথের সময় 9 দিনের জন্য এইখানে গোষ্ঠ, সরি, আমাদের রাধাবল্লভ জিউকে আনা হয়। এটা তো নতুন নাকি? এটা না না না, এটাও বহু পুরনো, রিনোভেশন করানো হয়েছে। আচ্ছা মানে সারা বছর তো ঠাকুর ওখানে থাকে, তারপর এইখানে আনা হয়। আচ্ছা, এখানে রাধাবল্লভ, এইখানে রাধাবল্লভকে আনা হয়। আর পয়লা বৈশাখ আমাদের যে পালা পড়ে, পয়লা বৈশাখ এইখানে গোষ্ঠ বলে একটা জিনিস হয়। গোষ্ঠ এখানটা? হ্যাঁ, এইখানটা আমরা গোষ্ঠটা করি, এই চাতালটায়। মানে এই অঞ্চলটা তো সেই, মানে এই জায়গাটা তো অনেক প্রাচীন জায়গা। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। মোটামুটি তো প্রায় এখনই তো আমরা যা দেখতে পাচ্ছি, এই বাড়িতে 200-250 বছরের পুরনো, নাকি আরো বেশি? হ্যাঁ হ্যাঁ, তার বেশি তো কম তার নয়। বেশি তো কম নয়। তো এই যে সময়টা, এই সময়টায় দেখা যাচ্ছে কি, আমাদের আনন্দ মঠের যে বন্দে মাতারাম, সেটা 150 বছর চলছে আমাদের এখন। ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপি যখন লড়াইয়ে আসছে, একটা বিজেপি বলছে একটা মানে বদল দরকার। যেমন আনন্দমঠ একটা বিপ্লবের বাণী, এটা বদল এনে দিয়েছিল মানুষের মনে, বঙ্গমনে বা গোটা ভারতের মনে। সেই সময়ে দাঁড়িয়ে আপনাকে বিজেপি প্রার্থী করে দিল, সেটা কি কোনো ইঙ্গিতবাহী? দেখুন না, একটা খুব সত্যি কথা বলতে, বন্দে মাতরমকে যে রেসপেক্ট দেওয়া উচিত ছিল, সেটা বন্দে মাতরম পাইনি। বন্দে মাতরম তো বীজ মন্ত্র ছিল স্বাধীনতা, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। কিন্তু দেখুন, কংগ্রেস সরকার আসার পরে বন্দে মাতরমকে একটা সম্মান দেওয়ার জন্য রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, কিন্তু সেটা কংগ্রেস মানেনি। কারণ নিজেদের নেতার কথাই ওনারা মানেন না, কারণ কংগ্রেস তো বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম, যে পারে উঠে পারে প্ল্যাটফর্ম, তো মানেনি। তারপর বন্দে মাতরমকে সেইভাবে সম্মান যেটা দেয়া পাওয়া উচিত ছিল, যেটা বীজ মন্ত্র আমাদের ভারতবর্ষের স্বাধীনতার,
সেই বীজ মন্ত্র তো একটা দাবি রাখে যে তার সেই সম্মান পাওয়া উচিত, বা বঙ্কিমবাবুকে অনেকে যেমন বামফ্রন্টরা বঙ্কিমবাবুকে কমিউনাল বলতেন, তাই না? এবং সব থেকে দুঃখের কথা, একটা পার্টিকুলার কমিউনিটি যদি হার্ট হয়, তাই জন্য বন্দে মাতরমকে খণ্ডিতও করে দেওয়া হয়েছে, পুরোটা গা আলো। তো বঙ্কিমবাবু বেঁচে থাকলে এগুলো ওনাকে অপমান করে না? তো সেই পুরনো সম্মানটা তো আমাদের এই বিজেপি সরকার বঙ্কিমবাবুকে অন্তত দিচ্ছেন। আর বঙ্কিমবাবুকে দেওয়া মানে আপামর ভারতবাসী। বন্দে মাতরম শুধু পশ্চিমবাংলার জন্য ছিল না, কি তখনকার দিনে বাংলার জন্য ছিল না, সারা ভারতবর্ষেই বন্দে মাতরম বলা হচ্ছে। তো তারা তো খুশি হচ্ছে যে বন্দে মাতরম আমরা পুরোটা গাইতে পারবো। তার মানে এমনি বলছেন এখন সুপবন বহিতেছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, মানে অন্তত মানুষের মনে এইটুকু জাগরণ আমাদের বিজেপি সরকার তৈরি করতে পেরেছেন যে বন্দে মাতরম ছেলে খেলা না। আগে যেমন বন্দে মাতরম ছেলে খেলা হয়ে গেছিল কংগ্রেস শাসনে, বন্দে মাতরম ছেলে খেলা না, বন্দে মাতরমকে একটা সেই রেসপেক্ট দেওয়া উচিত। গোটা বাংলা ভাষাটাকে নতুন করে নতুন আঙ্গিকে যখন লিখছেন দুর্গেশ নন্দিনী, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বয়স 24, 25, 26 এরকম বয়স। হ্যাঁ, উনি তখন আরামবাগে পোস্টেড ছিলেন। অ্যাকচুয়ালি দুর্গেশ নন্দিনের ওনার যেটা বেসিক্যালি এটা 1892 উনি আরামবাগে পোস্টেড ছিলেন এসডিও অফিসে অ্যাজ ডেপুটি ম্যাজিস্ট্রেট, নট অ্যাজ এসডিও। সেই সময় ওখানে দেখবেন একটা গড় বন্দরন বলে জায়গা আছে, গড় মান্দারণ। ওটা মানে ওটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর দিকে যাওয়ার পথে, বাঁকুড়া বিশ্বপুর দিকে যাওয়ার পথে। তো ওইটা দেখে উনি কিন্তু বেসিক্যালি দ্য আইডিয়া অফ দুর্গেশ সেই অসার হয়ে যাচ্ছে। হ্যাঁ, came to her. Actually বঙ্কিমবাবুকে নিয়ে অনেকে ছেলে খেলা করে, যেমন আমি নিজে কন্টাইতে পোস্টেড ছিলাম। তো ওখানে আবার বলে এই হচ্ছে কপালকুণ্ডলার মন্দির, এই হচ্ছে পুরীর ওই সেই খাঁড়া। তো আমি সেখানে প্রশ্ন করি, বঙ্কিমবাবু ঐতিহাসিক ছিলেন না, বঙ্কিমবাবু ঔপন্যাসিক ছিলেন। দোজ আর অল ইমাজিনারি ক্যারেক্টার। কপালকুণ্ডলা বলে আদৌ কেউ ছিল কিনা আমরা জানি না। এরকম ছেলে খেলা হয়। সেই লেখা এমন করে আমাদের ভাবিয়েছে যে আমরা মনে করি সেটা বাস্তব। এই ধরনের একটা কলমের জোর ছিল 100 বার। আর সেই বংশের মানুষ হচ্ছেন আপনি, আর সেই মানুষ গিয়ে কি বলবেন নৈহাটির মানুষের কাছে কি বলবেন? উনি দেখুন, নৈহাটির মানুষের কাছে আমার অনেক কিছু বলার আছে, পার্টিকুলারলি লেখালেখির কথা যদি বলেন। আপনি লেখেন কি? আমি আমার লেখা ছাপাই টাপাই না, তবে সুযোগ পেলে একটু কবিতা টবিতা লিখি। কবিতা লেখেন? ওই সব বাঙালি কবিতা লেখে, আপনিও লেখেন ওইরকম? না বঙ্কিমের? না, বঙ্কিমের ভাষা আমি মার্জনা করবেন, ওনার ভাষা তো আমি লিখতে পারি না, বা সেই ক্ষমতাও আমার নেই, কিন্তু লিখি, মনে অনেক সময় অনেক ফিলিংস হলে লিখি। আপনারা তো সবাই সরকারি চাকরি করতেন আমাদের পরিবারের, তো সেই মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওই সরকারি চাকরি করার ফাঁকে ফাঁকে এই বিপুল একটা রত্নের ভান্ডার দিয়ে গেল গোটা দেশকে। সেখানে আপনাদের লেখালেখিটা কি জায়গায়? আপনারা লেখালেখি থেকে পুরো দূরে সরে গেছেন এরকম একটা ব্যাপার? না, আমার বাবা লিখতেন। আমার বাবা যদিও পুলিশে চাকরি করতেন, আমার বাবার লেখা অনেক নাটক কলকাতার মঞ্চে মানে মঞ্চস্থ হয়েছে, এবং সেখানে আমিও পাঠ করেছি। আচ্ছা, ইনসিডেন্টলি। তো আমার বাবার খুব লেখালেখির এই হ্যাবিট ছিল। আমি সেই হ্যাবিটটা ডেভেলপ করতে পারিনি, কারণ আমি নাটক করতাম কলেজে পড়াকালীন। আমি কলেজের রিপ্রেজেন্টও করেছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কিন্তু সেইভাবে সিরিয়াসলি লেখার যে, দেখুন লেখা তো অত সহজ নয়, যে কেউ তো পারে না যে আমি এলাম লিখতে শুরু করলাম, এবং সেই লেখাটার একটা মানে থাকতে হবে, একটা ইঙ্গিত থাকতে হবে, একটা কিছু থাকতে হবে। এই সেই শিব মন্দিরটা নাকি? হ্যাঁ, এই একটা শিব মন্দির আছে, ওদিকে আর একটা শিব মন্দির আছে। আচ্ছা, আপনাদের বাড়িতে কতগুলো এমনি শিব মন্দির আছে? দুটো শিব মন্দির আছে। মন্ত্র মুখস্থ? হ্যাঁ, মন্ত্র তো কিছুটা নিশ্চয়ই মুখস্থ। যেমন আমার জীবনে আর একটা মজার ঘটনা হচ্ছে, আমার মা মাঙ্গলিক ছিল। তো তখন বলে না যে মাঙ্গলিক হলে বিষ্ণুর সঙ্গে বিয়ে দিতে হবে, তারপর তোমার বিয়ে হবে। তো মারও এরকম বিয়ে হয়েছিল। তো মা বিয়ের আগে থেকে এক লক্ষ্মী ঠাকুরকে পুজো করত। তো সেই লক্ষ্মী ঠাকুর পুজো এখনো আমি করি। সেই তখন থেকে শুরু হয়েছে, এখনো চলছে। মা মারা গেছেন 2010-এ, আমি এখন কন্টিনিউ করি। বিশাল ব্যাপার তো এটা। এমনি প্রতিদিনই পুজো অর্চনা মানে আপনার চলে? হ্যাঁ, আমি হনুমান চল্লিশাও মঙ্গলবার, যেমন আজকে মঙ্গলবার, আমি হনুমান চল্লিশাও পাঠ করি। তেমনি আমি লক্ষ্মী পুজো প্রত্যেক বৃহস্পতিবার করি। মানে ধার্মিক টাইপের মানুষ আপনি নাকি? ধার্মিক নিজেকে বলতে পারবো না, তবে
আমার এগুলো করতে ভালো লাগে, আমার মন থেকে করতে ইচ্ছে করে। অনেকেই বলে যে পশ্চিমবঙ্গ একটু অন্যরকম, একটু বেশি যুক্তিবাদী, এখানে ওই রকম ব্যাপারটা নয়, এখানে মানে পুজো অর্চনা সব উৎসবের মতন। তো এই জায়গাটায় মানে একটু কেমন অস্বস্তি মনে হয় না, যে কেমন? না, অস্বস্তি মনে হয় না, কারণ দেখুন আজকে ভগবান বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, আমরা তো কেউ দেখিনি, এটা আমাদের বিশ্বাস। তো যুক্তি একটা সার্টেন লেভেল অব্দি যেতে পারে, বিশ্বাসের উপরে যেতে পারে না। কিন্তু সেই বিশ্বাসটা আবার যেন অন্যের বিশ্বাসে আঘাত না করে, সেটা কিন্তু আমরা বিশ্বাস করি। মানে বেসিক্যালি যদি বলেন, আমার কাছে যদি কোনো শ্রেষ্ঠ পুরুষ হয়ে থাকেন, সেটা হচ্ছে বিবেকানন্দ। বিবেকানন্দ যিনি বলেছিলেন যে মানবকে সেবা করো। উনি কিন্তু কোনো, আপনি আমার নিশ্চয়ই জানেন, যখন যে ধর্মসভায় উনি গিয়েছিলেন শিকাগো, সেখানে কিন্তু হিন্দু ধর্মকে হয়ে গিয়েছিলেন প্রভাত মুখোপাধ্যায় বলে একজন ভদ্রলোক। তাহলে বিবেকানন্দ কার হয়ে গিয়েছিলেন? উনি মানবের হয়ে গিয়েছিলেন। তো আমি একটা কথা বলছি, আপনি ধরুন আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি এই যে সংস্কৃতিটা যে চলছে তার সঙ্গে যুক্ত আছেন, মানে খুব ভালোভাবেই যুক্ত আছেন, যে আমাকে কথাগুলো বলছেন, আমার কথা শুনেই বোঝা যাচ্ছে। তো আমি একটা কথা, এই যে পলিটিক্স, রাজনীতি, সেই সঙ্গে কি আপনি সম্পৃক্ত হতে পারছেন না? আপনার সঙ্গে কি ব্যাপারটা বলুন তো, আসলে হট করে আপনি টিকিট পেয়ে গেলেন, টিকিটের জন্য লোকে লাইন দিচ্ছে, আপনি টিকিট পেয়ে গেলেন ফট করে, ব্যাপারটা তো সোজা নয়। দেখুন, আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে সোজা না, কিন্তু বিজেপি পার্টি যোগ্য লোককে যোগ্যতা অনুযায়ী টিকিট। না, আপনি এখন টিকিট পেয়ে গেছেন, এখন যোগ্য লোককে দিয়েছে বলছেন, মানে ব্যাপারটা কি, আসল ব্যাপারটা কি? আপনি বিজেপিতে অযোগ্য মন্ত্রী আছে এমন একজনকে নাম করুন যার যোগ্যতা নেই মন্ত্রী হবে। হ্যাঁ, কুচকাচ কিছু নিশ্চয়ই একসময় ভুল হয়েছে, কিন্তু না। তা বলে কোনো অযোগ্য লোককে পার্টি নিয়েছে। মানে আপনি হয়তো ফ্লাইটে করে আসছেন, কারোর সঙ্গে প্লেনে দেখা হয়ে গেল, তাকে বলেন আমি বঙ্কিমে বংশধর। না 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 না, এরকম কোনো ঘটনা নয়। যিনি রাজ্য সভাপতি আছেন, ওনার সঙ্গে আমি খুব নাটক দেখি একাডেমি অফ ফাইন আর্টস, উনিও খুব নাটক দেখেন। ওকে, সেইখান থেকে পরিচয়। আচ্ছা, সেখান থেকে কিছুটা বন্ধুত্ব, ওনার সঙ্গে গল্প করতাম। উনি আমাকে বলেননি যে আমি টিকিট পাচ্ছি। তো এইটুকুই, মানে এর বাইরে কিছু না। মানে দের ইজ নাথিং টু হাইড যে আমি টিকিট কি করে পেলাম। আর আমি রিটায়ারমেন্টের পর আমার সব টাকা পয়সা আমি একটা বিজনেস করব বলে ইনভেস্ট করেছি। তাই আমি যে টাকা পয়সা দিয়ে করতে যাবো, আমার যে অ্যাফিডেভিট দিয়েছি, তাতে পরিষ্কার লেখা আছে যে আমি কি বিজনেসে ইনভেস্ট করেছি, কিভাবে করতে চাইছি। মানে আই ওয়াজ মোর ইন্টারেস্টেড টু ডু দ্যাট বিজনেস। তাহলে এখন বিজনেস করবেন আপনি, ধরুন এখানে বিধানসভায় দাঁড়াচ্ছেন, ভোটে জিতেই গেলেন, তখন বিজনেস কি হবে আপনার? জিতে গেলে মানে আমি জিতে যাবই। জিতে যাবেনই, কারণ এখানকার লোক, এখানকার যিনি বিধায়ক আছেন, তাকে তার যদি আপনি অ্যাফিডেভিটটা দেখেন আর আমার অ্যাফিডেভিটটা পাশাপাশি কম্পেয়ার করে দেখুন। নৈহাটির, আমি যে কথাটা বলতে বলা হলো না, নৈহাটির একটা অন্য ঐতিহ্য ছিল। এখানে হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন, গরিফাই কেশবচন্দ্র সেন রোজ সন্ধ্যাবেলায় বঙ্কিমবাবুর কাছে আড্ডা মারতে আসতেন। ঠিক এখানে এইটা বৈঠকখানা ছিল, এইখানে আড্ডা মারতে আসতেন। তো নৈহাটির একটা অন্য ঐতিহ্য ছিল। মানে হরপ্রসাদ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন, তো মানে বিপুল ব্যাপার। তারপরে এখন নতুন যুগের কোন সমরেশ বসু, তারপরে গায়কের মধ্যে শ্যামল মিত্র। তো নৈহাটি একটা ডিফারেন্ট কালচার, যেটাকে আস্তে 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 এই রেল লাইন, ওয়াগন, ক্রিমিনালিজম এগুলোকে নষ্ট করে ফেলেছে, এবং সেটাকে প্রশ্রয় দিয়েছে তদানীন্তন সরকার আর এখনকার সরকার। এনার সঙ্গে আমরা এই সব কথাগুলো বলবো, তবে এই মন্দির চত্বরে বসে নয়, নৈহাটির রাস্তায় নেমে একবারে দেখবো নৈহাটিতে কি অবস্থা, সেই রাস্তায় নামবো, ওনার সঙ্গে কথা বলবো। এখানে আর নয়, এবার নৈহাটির অন্যান্য জায়গায়। বঙ্কিম চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বললাম, এবার কথা বলবো সেসব জায়গায় গিয়ে, নৈহাটির অন্দরে গিয়ে কথা বলবো বিভিন্ন বিষয়ে। এতক্ষণ আপনার বাড়িতে, মানে আপনার বাড়ি বললে তো লোকে কি বলবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, সেখানে ছিলাম। এবার আপনি যে অঞ্চলে দাঁড়িয়েছেন নৈহাটি, সেই নৈহাটির মানুষজন, ও তো বঙ্কিমবাবু তো বিশাল বাড়ি দেখলাম,
হ্যাঁ বড় করেছি। সেই সাধারণ মানুষ যেখানে থাকে, হুম। সেই গঙ্গার ঘাট, গঙ্গার পাড়, বা যেখানে মানুষ ব্রিজ, জুট মিল, জুবলি ব্রিজের কথা বলছেন। সেখানে যে দেখবো আপনাকে, মানে আপনি কিভাবে দেখছেন জায়গাটা, কি কথা ভাবছেন, কি বলছেন, আমি দেখবো আপনাদের, শুনবো সেসব কথা। ভাবার মানে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি চান আমি নিয়ে যেতে পারি। এখানে সব থেকে যে জিনিসটা দেখে আপনার দুঃখ লাগবে সেটা হচ্ছে নৈহাটি স্টেট জেনারেল হসপিটাল। ওটা এখন, আমি গতকাল গিয়েছিলাম হসপিটালটা, ওটা এখন আপনি যদি কোনো রোগীকে নিয়ে যান সে হসপিটালে ঢুকিয়ে মারা যাবে। মানে হ্যাঁ, হাসপাতাল সুস্থ হয়ে যায় তো? না, উনি রোগী মারা যাবে। হসপিটালে কুকুর, হ্যাঁ, সাপ, হ্যাঁ, বেড়াল হ্যাঁ। সবাই থাকে, মানুষ থাকে না। মানুষ থাকার সম্ভবই না। এবং হসপিটালের যে স্টাফ কোয়ার্টার্স গুলো, হ্যাঁ। সেগুলো দেখলে আপনার আতঙ্ক বোধ করবে, এমন অবস্থা। হসপিটালের কন্ডিশন খুব খারাপ, দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। আর একটা জিনিস যেটা আমি নৈহাটিতে বিধায়ক হবার পরে যেটা ফার্স্ট করব, সেটা হচ্ছে রুল অফ ল। মানে কোনো এখানে আইন শৃঙ্খলা কিছু নেই? কিচ্ছু নেই। এই দুপাশে দেখুন না, এগুলো সব রেলের জমি। হুম। এই যে একটু আগিয়ে দেখবেন একটা পার্টি অফিস আছে তৃণমূলের, রেলের জমির উপরেই আছে। তো ব্যাপারটা হচ্ছে, কালকে আমি এলে আমার ছেলেরা এই পার্টি অফিসে বসবে, আমি আই উইল নট অ্যালাউ দ্যাট। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে ক্রিমিনালাইজেশন হচ্ছে, সেই ক্রিমিনালাইজেশন গুলোর পেছনে আমাদের রুলিং পার্টির প্রচন্ড মদত আছে। তারা ভাগ পান। আপনার সময় থাকলে আমি আপনাকে একটা বিলের ধারে নিয়ে যেতে পারতাম। সেখানে দেখবেন আনঅথরাইজড, তার উপর দিয়ে ফ্লাইওভার রয়েছে, মাটি তুলছে উইদাউট এনি গভর্নমেন্ট টেন্ডার্স। আপনি আপনার ক্যামেরায় শুটও করতে পারেন, কোনো গভর্নমেন্ট টেন্ডার কিছু নেই। উল্টে ওখানে যদি ফিশারি করা যায়, ওখানে যদি কোনো ট্যুরিজম করা যায়, যেমন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বলে গেলেন না যে বঙ্কিমবাবু, আপনি বঙ্কিমবাবুর বাড়িতে এলেন, বঙ্কিমবাবু তো সারা ভারতবর্ষে ফেমাস। তাহলে একটা লোক, সে যদি কলকাতায় আসে, এসে তার যদি মনে ইচ্ছে জাগে যে একবার বঙ্কিমবাবুর বাড়িটা দেখে আসি, সে থাকবে কোথায়? এখানে ট্যুরিজমের কোনো কিচ্ছু নেই, নাথিং। সে তার থাকার কোনো জায়গা নেই। এখানে তো মানে ট্যুরিজম করে, এটা তো মানে পুণ্যভূমি একটা। সেই, কিন্তু একটা লোক যদি বাইরে থেকে আসে, ইভেন ধরুন বর্ধমান থেকে এও আসে, বা আশেপাশের কোনো এক রাত্রি যদি এখানে থাকতে যায়, যদি আমাদের মন্দিরে কিরম পুজো আছে, কারণ নিত্য সেবা হয়, এটা দেখতে চায়, তার এখানে রাত্রিতে থাকার একমাত্র ওই হাই রোডের ধারে যে কি হোটেলস আছে, আর কিছু হোটেলস এই সোকল বিটি রোডের ধারে আছে, মানে যেটা পুরনো রাস্তা হোটেল আছে, সেখানে তাকে থাকতে হবে। কিন্তু এইখানে থেকে এই এনভায়রনমেন্টকে এনজয় করার জন্য there is nothing. Government has done nothing. কিচ্ছু করেনি। তো আমাদের তো প্রতিরক্ষা মন্ত্রী যেদিন আমার নমিনেশন ছিল, উনি বলেও গেলেন যে আমাদের সরকার এলে আমরা এটাকে একটা ট্যুরিজম হাব করবো। যেমন যেটা আমি এই যে বিলের কথাটা বলছি, যে বিল থেকে ওরা মাটি তুলে বেচে দিচ্ছে, আমার ইচ্ছে আছে ওটা হলে আমার ফিশারিজ ডিপার্টমেন্ট আমাদের থাকবে, ওখানে ফিশারিকে ভালো করে ডেভেলপ করা যায়। ইভেন অত বড় বিল, ওখানে হালকা কোনো টুরিস্ট কটেজ করে, সো দ্যাট মানুষ উইকেন্ডে চলে আসবে। ভাবনা আছে, হ্যাঁ, ভাবনা আছে। আর হসপিটালের কথা আমি আপনাকে বললাম। আর নৈহাটির আর একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে ট্রাফিক জ্যাম। রাস্তা তো খুব সরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে অনেক পুরনো শহর তো, অস্বীকার করে তো লাভ নেই। ট্রাফিক জ্যাম, তো সেটাকে আমি ওই টোপোগ্রাফিটা এক্স্যাক্টলি এখনো নিজে ভালো উপলব্ধি করিনি, কিন্তু সেই টোপোগ্রাফি অনুযায়ী আমার স্থির বিশ্বাস, যদি ওয়ান ওয়ে ট্রাফিক করা যায়, কিছু রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া যায়, তাহলে ফ্লো অফ ট্রাফিকটা অনেক ইজিয়ার হবে। তো আপনাদের এই নৈহাটি শহর তো প্রাচীন শহর, তো পাশ দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে বেরিয়ে গেছে, তো এই শহরটা কি আপনার, মানে এটাকে তো অনেক, আপনি যে কল্পনাগুলো করছেন, যে ভাবনাগুলো ভাবছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি কোয়া যায় আদৌ? এই তো খুব ন্যারো। না, ন্যারো, তাই জন্যই তো ওয়ান ওয়ে। যেমন আপনার জিটি রোড, আপনি হাওড়া জিটি রোডে যান, ন্যারো। দ্যাট ইজ নট আ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা শেরশাহ করেছিল, যে এখন তার থেকে ট্রাফিক প্রায় 1000 টাইমস বেড়ে গেছে। তাই জন্য ওরা ওয়ান ওয়ে করে দিয়েছে, একদিক থেকে যায় আর একদিক থেকে আসে। তো সেই ধরনের প্রোগ্রাম করব। আমি তো আর বাড়ি ভেঙে বাড়াতে পারবো না, তবে হ্যাঁ, যেগুলো ইলিগাল কনস্ট্রাকশন আছে, সেগুলোকে কিন্তু আমি পরিষ্কার ভাঙাবার ব্যবস্থা করবো। এই কড়া কথা বলছেন, লোকে ভোট দেবে, মাফিয়ারা তো আপনার বিরুদ্ধে একজোট হয়ে যাবে। হোক, তাতে কিছু যায় আসে না। আরে মরতে তো হবেই, হু কেয়ার্স?
হু কেয়ার্স? এরকম কথাবার্তা বলে তো ভোট করতে হলে সঙ্গে সাথী দরকার, তো মাসলম্যান দরকার আপনি সঙ্গে। দেখুন, আমি কোনো সিকিউরিটি নেইনি। তো আপনার মাসল তো আপনার নিজেরই আছে মনে হচ্ছে। না, সেবা আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি কোনো সিকিউরিটি নিইনি। কারণ আমি মনে করি, আমার বিশ্বাস আছে নৈহাটির আপামর যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, কারণ সেটাই ম্যাক্সিমাম আছে নৈহাটিতে, কিন্তু আসলে যারা আমরা একটু ভদ্র মানুষ হয়ে আমরা ওসব ব্যাপারে মুখ লাগাই না, আমরা চাই ওদের থেকে দূরে থাকতে, সেই অ্যাডভান্টেজটাই ওরা নেয়। আমরা যদি, যেটাকে বলে, আমরা যদি নিজেরা জনরোষ দেখাই, তাহলে কিন্তু দেখবেন ওরা আগে পালাবে, যতই ওদের কাছে 9mm পিস্টল থাকুক আর যাই থাকুক, ওরা আগে দৌড়বে। আপনার মধ্যে একটা বিপ্লবী ব্যাপার মনে হচ্ছে। এটা যদি বিপ্লব হয়, তাহলে বিপ্লব, কিন্তু যেটা অন্যায় হবে তার প্রতিবাদ আমি করবই, করবেন? করবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। যদি আমাকে আমার ফ্যামিলির লোকরাও বলছিল তো যে সিকিউরিটি নাও, কেন সিকিউরিটি নেবো? আমাকে মারবে, আমাকে তো মারতে গেলে তার আমার উপরে রাগ কি যুক্তি থাকতে হবে। আর নৈহাটির মানুষ আমাকে যদি কেউ মেরে দেয়, তাহলে নৈহাটির মানুষ তাকে ছেড়ে দেবে, তাকে এখানে থাকতে দেবে। পার্থভৌমিকের নাম শুনেছেন? হ্যাঁ, উনি তো এখানকার সাংসদ। আপনি এসব কথাবার্তা বলছেন। পার্থভৌমিক মানে ওই তো ওই হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার, ওনাকে আমি বলছি হ্যালো স্যার। হ্যালো স্যার, আমি এসে গেছি। চলে এসছেন? তো পার্থভৌমিক তো মানে দাবি করেন, মানে উনি বলেন যে এখানে পাতাটিও নড়বে না, সব তৃণমূল। ওই হ্যালো স্যার, আমি তাই জন্যই তো ওনাকে বলছি হ্যালো স্যার, আই অ্যাম হিয়ার। মানে আপনি বলছেন সব, মানে পার্থভৌমিক যা বলছে সব কথার কথা, কোনো দাম নেই কথা। ওর কথার কে পাত্তা দেয়? হ্যাঁ, ওর একটু সংস্কৃতি আমি ভেবেছিলাম আছে, কিন্তু যখন উনি আমাকে বহিরাগত বললেন, তার উত্তরে আমি বলেওছিলাম তাহলে বঙ্কিমবাবুও বহিরাগত, কারণ বঙ্কিমবাবু নিজের চাকরির জন্য বিভিন্ন জায়গায় থেকেছে। তো আমি তো আমার এই নৈহাটির বাড়িতে থেকে তোলাবাজি করতে পারবো না। আমাদের ফ্যামিলি বলে, ভাই তুমি চাকরি করে নিজের সম্মানের সঙ্গে বাঁচো, তোমার রুজি রোজগার তোমার যেন সেটা তোমার প্রাপ্য যোগ্যতা অনুযায়ী তুমি পাও, তার সেই হিসেবে থাকো। তো আমি তো হ্যালো স্যার যে কথা বলছেন, তো আমার তোমার হ্যালো স্যারের মাথা খারাপ হয়ে গেছে। মানে আপনাকে বহিরাগত বলছে? হ্যাঁ, বলেছিলেন তো বহিরাগত, এখনো মাঝে মধ্যে বলেন বহিরাগত। তা আপনি কি নিজেকে বহিরাগত মনে করেন? কখনোই না, এটা আমার রুট, আমি কি করে বহিরাগত মনে করবো? আমি যদি বহিরাগত মনে করতাম, তাহলে আমি বলছি তো বঙ্কিমবাবুও বহিরাগত। উনি জলপাইগুড়ি, কন্টাই, দুর্গাপুর, এত যশোর, বারাসাত, এতগুলো জায়গায় পোস্টেড ছিলেন। উনি কি তখন নৈহাটি এসে থাকতেন নাকি চাকরি বাকরি ছেড়ে দিয়ে? মানে পেটের টানে আপনাকে বাইরে যেতে হচ্ছে? অবভিয়াসলি, দ্যাট ইজ কোয়াইট অবভিয়াস না? যেমন দেখুন, আপনি যে প্রফেশনে আছেন, আপনাদের বিভিন্ন জায়গায় যেতে হয় খবরের জন্য, সেখানে গিয়ে থাকতে হয়। হয়তো আমাদের মতন পোস্টিং হয় না যে কন্টিনিউয়াস পিরিয়ডে থাকতে হচ্ছে। আমাদের পোস্টিং হয়, আমাদের উই আর পাবলিক সার্ভেন্ট, আমাদের কন্টিনিউয়াস, আমরা স্টেশন ছাড়তে পারি না। আমাদের তো সার্ভিস আছে যে স্টেশন ছাড়তে গেলেও আমাদের পারমিশন দিতে হয়, তাই জন্য আমাদের বাইরে থাকতে হয়। ফ্যামিলি এসে, যেমন আমি নিজে, আমার বাবা পুলিশে চাকরি করতেন, স্টেশন ছাড়তে পারতেন না, তো বাবা যেখানে থাকতেন, আমার ছোটবেলা কেটেছে ব্যারাকপুরে। আমি মডার্ন স্কুলে পড়তাম ইন মাই ইনফ্যান্ট। তারপর আমার বাবা গেলেন কলকাতায়, আমি কলকাতা স্কুলে পড়তে শুরু করলাম। তো এতে আমি কি করব? বাবার সঙ্গেই তো থাকবো না, নৈহাটিতে থেকে মারপিট গুন্ডামি শিখে এসব করবো? আমাদের ফ্যামিলি তো সেটা বলে না, এবং এই কারণে নৈহাটির মানুষ আমাকে আরো পছন্দ করছে, যে আমরা যেটাই করেছি সেটা আইনত করেছি, সসম্মানে করেছি, কারোর থেকে কেড়ে নিয়ে করিনি। আমার যিনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছেন, তিনি জীবন শুরু করেছিলেন অ্যাম্বুলেন্স চালক হিসেবে, এখন তার 11টা গাড়ি। মানে হ্যাঁ, ফরচুনার থেকে শুরু করে 11খানা গাড়ি। তো উদ্যোগী পুরুষ তো আস্তে আস্তে উন্নয়ন করেছেন, তৃণমূল সরকার উন্নয়ন করেছে, তার নিজেদের লোকেদের ভালো ভালো উন্নয়ন হয়েছে, আপামর মানুষের উন্নয়ন হয়নি। তা এগুলো হয়েছে, এই ম্যাজিক হয়েছে। ম্যাজিক তো বটেই, গাড়ি চালাতে চালাতে হ্যাঁ, উনি অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন, তো এখন ওনার কাছে 11খানা গাড়ি আছে। কি বড় বড় গাড়ি? ফরচুনার আছে। ও বাবা, হ্যাঁ, হ্যাঁ, পারবেন এই যে কোটিপতি লোকদের সঙ্গে লড়াই করতে? আমি তো লড়াই করব মানুষের বিবেককে বলে, যে আমি চাইবো মানুষ তার বিবেক দিয়ে আমাকে ভোট দিক। আমি তো পয়সা দিয়ে ভোট কিনতে আসিনি, আমার নেই অত পয়সা, ওনার মতো পয়সা আমার নেই। আই এম নট দ্যাট রিচ হাউ মাচ হি ইজ। তো এই যে ছেলে পিলে লাগবে মিছিল করতে, ছেলেপুলে, আমার পার্টির ছেলেপুলে যারা পার্টি করে, তারা কি পয়সা নিয়ে মিছিল আসবে নাকি? তারা পার্টিকে ভালোবেসে আসবে, এখন তো যে তারা আমাকে ভালোবেসে আসবে। সবাই যে বলে লাখ লাখ টাকা চাই, নয়তো হবে না। সেটা দেখুন, এটা কংগ্রেস পার্টির কালচার,
পয়সা ছড়ানো। এটা টিএমসি তো কালচারটা আবার অন্য, তারা বলে তোমরা তুলে খাও, 75% নিজের কাছে আমাকে দিয়ে দাও, 25% তোমার কাছে রাখো। আমাদের মাননীয় তো এই কথা ওপেন স্টেজে বলেছে। তো আর আমাদের পার্টি তো আর উপায় মানে এইভাবে উপার্জন করো এটা তো বলছে না। তো সেখানে না, আমি একটা কথা বলছি, আপনি বলছেন আপনি ভালো স্বপ্ন দেখছেন, আপনি ভালো কথা বলছেন, কিন্তু বুথের লোক দিতে পারবেন তো? এটা ওরা আশাই করতে পারছে না, কারণ ওই পার্টিতে ওদের তৃণমূলও আমার স্থির বিশ্বাস এখনো অনেক শুভবুদ্ধি সম্পন্ন লোক আছে যারা আমার কাছে আসবে, এবং অলরেডি অনেক লোক এসেওছে, তারা কথাও বলছে আমার সঙ্গে। দেখুন, যে কোনো কারণেই হোক তারা কথা বলছে। ভোটের আগে আমি হয়তো তাদের নামের লিস্ট আপনাকে দিতে পারবো না, তো তারা কথা বলছে। তারা বলছে দাদা আমরা অসুস্থ হয়ে মানে বীতশ্রদ্ধ হয়ে গেছি, আর পার্টিকুলারলি এই বিধায়কের উপরে, বীতশ্রদ্ধ। কিছুদিন আগে ইসিআই এর ক্যামেরা সামনে যাচ্ছিল, উনি এমন একটা অশ্লীল ভাষায় সেই ইসিআই এর ক্যামেরাম্যানকে গালাগাল দিয়েছেন যেটা কোনো সভ্য ভদ্র লোকের মুখ থেকে বেরোয়। একটা ইসিআই এর ক্যামেরাম্যান, সে বেচারা কাজ করে কত টাকা পায়, দিয়েছেন, সেটা ওনার কালচার। আমারও অনেক সময় এই চলতে চলতে যখন সামনে ক্যামেরা নিয়ে থাকে আমারও অসুবিধা হয়, আমি বলি ভাই একটু এগিয়ে যাও, আর উনি সেই ভাইয়ের জায়গায় তোর অন্য কিছু বলে ফেলছে। হ্যাঁ, তো সেটা আমি সেই কথাগুলো আমি আপনাকে বলতে পারবো। নৈহাটির এটা মিলের গেট, এটা মিলের আপনার দেয়াল, জুট মিল। হ্যাঁ। এখানটা এসছি, এটা ওটা গঙ্গা, তাই তো? হ্যাঁ, আর এটা হচ্ছে জুবলি ব্রিজ। জুবলি ব্রিজ। আর ওই গঙ্গার ওপারটা হুগলি জেলা। আমরা যাই ওদিকে দেখা যেতে পারে, গঙ্গার ওপারটা হচ্ছে কি ব্যান্ডেল। ব্যান্ডেল তাহলে হুগলি বেসিক্যালি, এরপরে স্টেশনটা পড়ে ওটা হুগলি স্টেশন। হুগলি স্টেশন। তাহলে এই নৈহাটি উত্তর 24 পরগনা, ওপাশে হুগলি, মাঝখান দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আর আপনি সেই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে ভাবছেন নৈহাটি বিজয় করে নেবেন। 100 বার ভাবছি না, শিওর হয়ে আছি। হ্যাঁ, এরকম একটা সুন্দর আবহাওয়া দেখে আপনার মনে হচ্ছে নৈহাটি জয় হয়ে যাবে, বিজেপি এরকম না, সুন্দর আবহাওয়া দেখে নয়, এখানকার মানুষদের প্রতি বিশ্বাস রেখে, এদের উপরে বিশ্বাস রেখে, এদের প্রতি বিশ্বাস রেখে আপনার স্বপ্ন দেখেন যে আমি একটা কথা বলুন তো, বুথের লোক হবে, বিজেপির বুথের লোক হবে? আমার লোকের মানে এত বেশি হয়ে যাবে যে আমি সবাইকে সব বুথে দিতে পারবো না। সব বুথে লোক দিতে হবে না, না, এত বেশি হয়ে যাবে, মানে কিছু লোককে আমায় ডিপ্রাইভ করতে হবে। এত কনফিডেন্স? আমি বলছি তো, আমি ভীষণ কনফিডেন্ট, আমি ভীষণই কনফিডেন্ট। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন, এটা তো গঙ্গায় স্নান করতে এসেছিল, না, আমরা শ্মশানে এসেছি। শ্মশানে এসেছেন, সেখানে জয় শ্রীরাম। যদি হাত মিলান খুব ভালো লাগবে, যদি লাইন ঠিক থাকে। লাইন ঠিক থাকবে, তোমরা জয় তো শ্রীরাম। আছো। চুরি বন্ধ হলি জয় শ্রীরাম, চুরি যদি বন্ধ না করতে পারে টিএমসি। শ্মশান ঘাটে এসছে, সেখানে তো সব জয় শ্রীরাম করছে। হ্যাঁ, তো আপনার থেকে তো মানে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাচ্ছে নাকি? 100। আমি আপনাকে প্রথম থেকে বললাম না, আপনি তো আমার সঙ্গে বেরোননি তখন, আমার বাড়ির সামনে কথা বলছিলেন ওখানে। এখানে তো আমি হঠাৎ আপনার সঙ্গে চলে এসেছি। এবার লোকেদের ফিলিংস দেখুন, আপনারাই বুঝুন। আর আমরা তো অন্য পার্টির মতন এত পয়সা নেই যে পয়সা দিয়ে আগে থেকে আর হঠাৎ এসছি আমরা। গঙ্গার ঘাট, মানুষজন আপনাকে বলল যে আপনাকে চায়, কিন্তু এই যে নিভন্ত চুল্লির নৈহাটি, একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে, শিল্প নেই এখানে, মানে মানুষ একটা কাজ নেই। তারপর আপনি আসছেন, বলছেন আপনি জয় করবেন, এলেন দেখলেন জয় করে নেবেন, করবেনটা কি? না না না, বিনিবিডি বিজি নয়। আমি এলাম, দেখলাম, যে জয় করলাম, তার মানে আমি জুলিয়াস সিজন নই। আমার কথাটা হচ্ছে আমি জয় করব, মানুষের মন জয় করেছে আমাদের পার্টি। আমাদের পার্টি একটা বিশ্বাসযোগ্যতা জাগিয়েছে প্রত্যেক মানুষের মনে যে আমরা এলে সুশাসন পাবো। দেখুন, কাজ, ইন্ডাস্ট্রি, এটা একটু টাইম নেবে, এটা একদিনে কোনোদিন ডেভেলপমেন্ট হয়ে যাবে না যে আমি কালকে বিধায়ক হয়ে গেলাম, পরশু থেকে সবাই কাজ ফাজ পেয়ে গেল ভালো করে। আর এখানকার যেটা মেইন জিনিস ইন্ডাস্ট্রি, যেমন জুট,
জুট ইন্ডাস্ট্রিতে আমরা ডিমান্ড ক্রিয়েট করাতে পারিনি। যেমন আমি এখানে বাজারে গেলে আমি কোনো প্লাস্টিক ব্যাগ নেব না, কিন্তু যদি জুটের ছোট ছোট ব্যাগগুলো করা হয়, তার জন্য যদি 10 পয়সা ইভেন 50 পয়সাও যদি একটা কাস্টমার থেকে দেওয়া হয়, কাস্টমার কিন্তু ব্যাগটা নেবে, কারণ দ্যাট ইজ রিইউজেবল। ওখানে তো কেন্দ্রীয় সরকার আছে, জুট মন্ত্রক আছে। আছে তো, না না না, হচ্ছে কি? প্রবলেম মিউনিসিপ্যালিটিকে এটা এনফোর্স করতে হবে যে ভাই প্লাস্টিক ব্যাগ মার্কেটে চলবে না। আপনি হিমাচলে যাবেন, নো প্লাস্টিক জোন আছে, অনেক জায়গাটাই আছে নো প্লাস্টিক জোন। এই যে নৈহাটি একটা টাউন কমিটি ছিল প্রথমে, মানে পশ্চিমবঙ্গের প্রাচীনতম যে মিউনিসিপ্যালিটি গুলো হলো তার মধ্যে নৈহাটি একটা। সেই টাউন কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন যাদব চট্টোপাধ্যায়, আর নৈহাটি টাউন কমিটির চেয়ারম্যান হয়েছিলেন পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানে এখানেও আপনাদের পরিবারের একটা বিশাল ব্যাপার আছে। হ্যাঁ, কারণ আমাদের উপরে আর মানুষের সেই আস্থা ছিল। মিউনিসিপ্যালিটি বলছে কাজ করছে না। করছে না তো। এখন মিউনিসিপ্যালিটি বেসিক্যালি যে পার্টি শাসন করছে তারা তো বেসিক্যালি প্রমোটারের থেকে পয়সা নেওয়ার জন্য মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর হয়ে বসে আছে। মিউনিসিপ্যাল স্টেডিয়াম দেখুন, যে স্টেডিয়ামটা মিউনিসিপ্যালিটি চালায়, সেটা দেখুন পার্টি অফিস। সেখানে আপনি যান, আপনি আপনার ক্যামেরা নিয়ে যান, সেখানে দেখবেন ঝান্ডা আছে, ওদের ইলেকশন মেটেরিয়ালস আছে। একটু আগে আমার যে ফোনটা এলো, যেটা আমি তুললাম, ওটা তো আমার যে চিফ ইলেকশন এজেন্ট, ওকে আমি পাঠিয়েছি অল পার্টির মিটিং। এখন ওরা চেষ্টা করছে কি এইখানে স্টেডিয়ামে কাউন্টিং করাবে, যাতে মাসেল পাওয়ার দেখাতে পারে। আমি পরিষ্কার তার প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি কাউন্টিং হলে হবে ব্যারাকপুরে, যেখানে চিরকাল হয়ে আসছে, নট আট। অ্যাকচুয়ালি ওরা খুব ভয় পেয়ে গেছে। মানে কাউন্টিং হবে মানে আপনি কি ভয় পাচ্ছেন কাউন্টিং এ কিছু উল্টোপাল্টা হয়ে যাবে? না, আসলে আমরা ভদ্রলোক তো ভদ্রলোকরা কিন্তু এই ধরনের লোকেদের একটু অ্যাভয়েড করে এবং এই ধরনের লোকের থেকে দূরে থাকতে চায়। আর এদের তো কোনো লজ্জা নেই। তা কাউন্টিং এর দিনে এরা কি নির্লজ্জ কাজ করবে যাতে আমার ভদ্রলোকগুলো সেটাকে অ্যাভয়েড করবে। দেখেন ভদ্রলোক অনেক জিনিস অ্যাভয়েড করে যায় না সেখানে, সেটা তো আমরা চাইবো না। তো এখানে তো হিন্দু পার্সেন্টেজ প্রায় 88% নাকি 93 হিন্দু ভোট। মানে এখানে যে বলা হয় যে মুসলিম ভোট, হিন্দু ভোট, এই যে ব্যাপারগুলো, আমাকে মুসলিমরা ভোট দেবে, আমি শিওর আমাকে মুসলিমরা ভোট দেবে। দেখুন বেসিক্যালি যারা রাষ্ট্রীয়বাদী মুসলিম তারাও কিন্তু এসব জিনিস চায় না। আপনি বলুন না, আজকে আপনার সামনে কোনো মুসলিম যদি হঠাৎ গলায় পইতে পড়ে গিয়ে ঘন্টা নাড়ায়, আপনার কিরম লাগবে? তা এই যে আমাদের মাননীয় যে এরম করে বসে থাকেন, উনি কি করেন আমি তো জানি না, মানে ওদের কি করা হয়। তো ওরাও তো মনে করে দ্যাট ইজ আ মকারি অফ দেয়ার রিলিজিয়ন। আমরা নৈহাটি নিয়ে কথা বলছি, নৈহাটি বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি। আপনি বলছেন আপনি জিতবেন এবং আপনি সেই বিশ্বাস আমরা দেখতে পাচ্ছি, বিশ্বাসের কারণগুলোও দেখতে পাচ্ছি, মানুষ ছুটে আসছে আপনার কাছে। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনার এইগুলো থাকলে, এই গুণগুলো থাকলে বা এই ব্যাপারগুলো থাকলে আমরা যেটা আরো ভালো হতো, কোনগুলো? মানে আরো ভালো হতো মানে মানে ধরুন আপনি বলছেন জিতবেন, কিন্তু কিছু তো বাধা আছে। কিসের বাধা? কোনো বাধা নেই। না না, মানুষ তো দেখুন 15 বছরে মানুষ বুঝে গেছে। আর এখানকার বিধায়কের ইতিহাস তো আমি আপনাকে কিছুটা বললাম। আচ্ছা, কারণ তৃণমূলের হয়ে যিনি দাঁড়িয়েছেন তার যা হিস্ট্রি শিট, মানুষ তো ভালো করে সেগুলোকে জানে যে সেই হিস্ট্রি শিটে তার অবস্থা কি। তো ওরা তো মানে দ্যাটস আ ভেরি সিম্পল চয়েস। আপনাকে একটা আগের বারে যে বিধায়ক আছেন, যে গতবারে বিধায়ক বা বিদায়ী বিধায়ক যাকে বলা হয়, তাকে মানুষ ভোট দেবে না কেন? দেবে না কেন? তার কাজকর্মের জন্য, তার কৃতকর্মের জন্য। আপনি কি জানেন যে তার স্ত্রী আমাদের তারই পার্টির কাউন্সিলরকে রাস্তায় দাঁড়িয়ে ওপেনলি জুতো মেরেছে? মানে হ্যাঁ, খোঁজ নিন না, খোঁজ নিলেই পাবেন। তা এই দম্ভ। আর যে কথাটা আমি আপনাকে বললাম, অ্যাম্বুলেন্স ড্রাইভারের থেকে 11টা গাড়ির মালিক, এগুলো কি মানুষ বোঝে না? মানুষ অতই বোকা। মানুষ তো আর দুর্নীতি বলছে নাকি, দুর্নীতিগুলো কোনো ফ্যাক্টরি নয়, দুর্নীতি সয়ে গেছে মানুষ। না না, দুর্নীতি মানুষ কখনো সইতে পারে না। আজকে যে ছেলেদের চাকরি চলে গেছে, যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিল, প্লাস যারা সত্যি মেধাতে, তার মধ্যে কিছু ছেলে তো মেধাতে চাকরি পেয়েছিল, তো তাদের কাছে দুর্নীতি ফ্যাক্টর নয়। এগুলো কিছু মানুষকে দিয়ে বলানো হচ্ছে। এই যেমন আজকে সকালে আমি যখন যাচ্ছিলাম, কিছু ইয়ং ছেলে আমার গাড়ি থেকে জয় বাংলা জয় বাংলা বলছে। তো আমি চোখের দিকে হাত দিয়ে বললাম, জয় বাংলা হয়নি তো?
বলুক না। মানে উনি মজা করছেন ব্যাপারটাকে নিয়ে। ইয়েস, আই এম এনজয়িং ইট, আমি কোনো প্রতিবাদ করি না। হ্যাঁ। যে যদি আমি আমার ফিউচার নিয়ে খেলতে চাই তো খেলুক তারা। তারা 50 টাকা যদি গুটকা পেয়ে শান্তিতে থাকে, থাকুক তারা। কিন্তু ওভারঅল মানুষ তো সেটা চাইছে না। ওভারঅল যেমন এই আমাদের আপনি একটু আগে বলছেন না পার্থ ভৌমিকের কথা, সে একটা পাউডারের কৌটো তুলে বলছে আগে বৌদিরা পাউডার কিনতে গেলে দাদাদের কাছে হাত পাততে হতো। আমি তো একটা বুঝলাম না, স্ত্রী স্বামীর কাছে হাত পাতা মানে তার মানে ওনারা কি সংসার ভেঙে দিতে চাইছেন যে আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, আমার তোমার কোনো প্রয়োজন নেই? ইজ ইট লাইক দ্যাট? সংসার তো দুজন মিলে চালায়, ঘর চালায় স্ত্রী, রোজগার করে স্বামী। এখন মডার্ন যুগে স্বামী স্ত্রী দুজনেই রোজগার করে। কিন্তু তার মানে তো এটা নয় যে আমার স্ত্রী চাকরি করলে যে সে আমার থেকে কোনো টাকা চাইবে না, ওই 1,500 টাকা করে মাসে পেলে। ইফ দ্যাট ক্যান বি অ্যান এক্সকিউজ, তাহলে আমাদের অন্নপূর্ণা যোজনা তো মাসে 3,000 টাকা করে দেবে। তাহলে তো ডিভোর্সের ওখানে লাইন পড়ে যাবে। দিস অল আর ননসেন্স। আপনি তো দেবেন বলছেন, ওরা তো হ্যাঁ। দেয়। আমাদের তো যে স্টেটে আমাদের সরকার আছে সেখানে তো দিচ্ছে, আমরা সরকারে না হলে তো দিতে পারবো না। আর আমরা তো আরেকটা জিনিসও করতে পারবো না। এই সরকার যেটা করছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম সেগুলো হাইজ্যাক করে নিচ্ছে নিজের নামে। স্বচ্ছ ভারতকে করে দিয়েছে নির্মল বাংলা। প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তায় মুখ্যমন্ত্রী নিজের নাম লিখছেন। আজকে সকালে আমি যেখানে প্রচার করতে গেছিলাম, আপনি শুনলে হাসবেন, জায়গাটার নাম হচ্ছে পলাশী মাঝিপাড়া ব্লক। সেখানে বোর্ড লাগানো আছে শিবদাসপুর ব্লকের রাস্তার 41 লক্ষ কত টাকা আজকে হয়েছে। তাহলে এবার বুঝুন তো, টাকাটা পথশ্রী 4, পথশ্রীর টাকা দেয় কে? এটা পিএম জেসওয়াইয়ের টাকা। এটা কি উনি ওনার গভর্নমেন্টের থেকে দিচ্ছেন? হাইজ্যাক করার, হাইজ্যাক করেছেন ঠিক আছে, হাইজ্যাক করুন, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ মানুষ বুঝতে পারছে টাকাটা কে দিচ্ছে। কিন্তু আপনি অন্য ব্লকের বোর্ড আর এক ব্লকে লাগিয়ে এত রাস্তার খরচ দেখিয়ে আবার বোর্ড লাগিয়েছেন এবং সেখানে মাননীয় হাসি মুখ ছবি আছে, এটা লজ্জার ব্যাপার। আমরা কথা বললাম, উনি যে কথাগুলো বলছেন, উনি বলছেন মানুষই বদলে দেবে, নতুন করে ওনার কিছু বলার নেই। নৈহাটি নিয়ে উনি নিজে এতটাই কনফিডেন্ট যে তার আর কোনো বক্তব্য নেই। বলছেন মানুষ জিতবে, এই সরকার, তৃণমূল সরকার এতটাই দুর্নীতি করেছে, নতুন করে কিছু বলার নেই। আমরা ওনার সঙ্গে আরও অনেক কথা বলছিলাম বা কথা বলবো, কিন্তু সময় তো থেমে থাকে না। তো এখন একটা বিরতির পর আসছি অন্যান্য খবরে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।